আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে আমি আছি বুশরা রহমান। গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে ইউনিট 18 ক্ল্যাপ ইউর হ্যান্ডস, ইউনিট 19 ফুড অ্যান্ড মিলস 1। আজকে আমরা পড়ব হচ্ছে ইউনিট 20 ফুড অ্যান্ড মিলস পার্ট 2। তো তোমরা সবাই আমার সাথে সাথে বইটি নিয়ে দেখো। ইউনিট 20 পেজ নাম্বার হচ্ছে 40 পেজ। ফুড অ্যান্ড মিলস পার্ট 2 লেসন 1 অ্যান্ড 2। এ নাম্বার দেখো, লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। রিড, পড়ো। সার্কেল দ্য থিং দ্যাট মিতা ওয়ান্টস। মিতা যা চায় তা বৃত্তাবদ্ধ করো। আমি আগে বলেছি তোমাদের পরীক্ষায় প্যাসেজ আকারে আসে, তো এটাও কিন্তু একটা প্যাসেজ, এটা পরীক্ষায় তোমাদের আসতে পারে। তো প্রথমেই আমাদেরকে এটা শব্দের অর্থ সব ভালো করে বুঝতে হবে। দেখো, এটা একটি ডায়লগ অর্থাৎ সংলাপ বা কথোপকথন। মিতা এবং তার মায়ের মধ্যে কথা হচ্ছে। দেখো, প্রথমে মিতা বলছে, মাম ডু ইউ হ্যাভ এনি জুস? মা, আমি কি কোনো শরবত পেতে পারি? মাম সরি ডিয়ার, দুঃখিত। ডিয়ার অর্থ হচ্ছে প্রিয়। উই ডোন্ট হ্যাভ এনি জুস, আমাদের কোনো শরবত নেই। ইউ ক্যান হ্যাভ সাম মিল্ক, তুমি দুধ পান করতে পারো। মিতা, নো থ্যাঙ্কস, না ধন্যবাদ। আই ডোন্ট ওয়ান্ট এনি মিল্ক, আমি দুধ চাই না। হাউ অ্যাবাউট আইসক্রিম? আইসক্রিম হলে কেমন হয়? ডু ইউ হ্যাভ এনি আইসক্রিম? আমাদের কি আইসক্রিম আছে? মাম, ওয়েল উই হ্যাভ সাম আইসক্রিম বাট আই এম কুকিং ডিনার নাও। আসলে আমাদের আইসক্রিম আছে, কিন্তু এখন আমি রাতের খাবার রান্না করছি। অর্থাৎ ডিনার অর্থ হচ্ছে রাতের খাবার, আমরা সবাই সেটা জানি। ইউ ক্যান হ্যাভ সাম আইসক্রিম আফটার ডিনার, তুমি রাতের খাবারের পরে আইসক্রিম খেতে পারো। মিতা, ওকে ঠিক আছে। হোয়াটস অফ ডিনার? রাতের খাবারে কি আছে? মাম, চিকেন অ্যান্ড রাইস, মুরগির মাংস এবং ভাত। একটু দেখো, হোয়াটস ফর ডিনার, আমরা এখানে একটু গ্রামাটিক্যাল নিয়ে আলোচনা করছি। একটু দেখো, মিতা বলছে হোয়াটস ফর ডিনার, এখানে অ্যাপোস্ট্রফি কমা এস। এই জায়গাটা একটু খেয়াল করো। এটা হচ্ছে, আমরা জানি কোনো সেন্টেন্সে অবশ্যই ভার্ব থাকবে। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স সম্পূর্ণ হয় না বা শুদ্ধ হয় না। তো এখানে এই অ্যাপোস্ট্রফি কমা এস এর পূর্ণ রূপটা আমি এভাবে লিখতে পারি, হোয়াট ইজ ফর ডিনার। অর্থাৎ এই দুটো সাবজেক্ট এবং ভার্ব সংক্ষেপে আমরা হোয়াটস ফর ডিনার বলি। তো প্যাসেজটা আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছো। তারপর দেখো বি নাম্বারে, ল্যাঙ্গুয়েজ ফোকাস, সাম অ্যান্ড এনি। ইউজ অফ এনি, আর এই পাশে আছে হচ্ছে ইউজ অফ সাম। কোয়েশ্চেন স্টেটমেন্ট, নেগেটিভ স্টেটমেন্ট, পজিটিভ স্টেটমেন্ট। ডু ইউ হ্যাভ এনি মিল্ক? দেখো এখানে প্রশ্ন করছে, তাহলে কোয়েশ্চেন স্টেটমেন্ট, নেগেটিভ স্টেটমেন্ট, আই ডোন্ট ওয়ান্ট এনি মিল্ক। একটু দেখো, আমি একটু লিখি নেগেটিভ স্টেটমেন্টটা। I don't want any milk. দেখো, এটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট। কিভাবে, যদি আমি এটা একটু সংক্ষেপে দেওয়া আছে, যদি আমি পূর্ণ করে লিখতে চাই, ডো নট ওয়ান্ট এনি
মিল্ক। অর্থাৎ আমরা জানি কোনো সেন্টেন্সে নো অথবা নট যদি থাকে তাহলে সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তো দেখো এখানে নো আছে অর্থাৎ নট আছে, তো দেখো তাহলে আমরা বলতে পারি এটা একটি নেগেটিভ স্টেটমেন্ট বা নেগেটিভ সেন্টেন্স। তারপর দেখো পজিটিভ স্টেটমেন্ট, আই ওয়ান্ট সাম আইসক্রিম। এখানে যেহেতু কোনো নো বা নট নেই তাহলে সেটাকে আমরা পজিটিভ বলতে পারি বা হ্যাঁ বোধক বলতে পারি। তারপর দেখো সি নাম্বার, পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক অর্থ হচ্ছে যুগল কাজ বা জোড়ায় জোড়ায় কাজ, বা জোড়া কখন হয়, দুজনে মিলে, কমপক্ষে দুজনে মিলে জোড়া হয়, তাহলে জোড়ায় জোড়ায় কাজ হচ্ছে কমপক্ষে দুজনে মিলে যে কাজটা করব আমরা, বা তার থেকেও বেশি হতে পারে, কিন্তু একজন হলে কিন্তু সেটা পেয়ার ওয়ার্ক হয় না। আস্ক ইউর পার্টনার হোয়াটস ইন হিজ অর হার ব্যাগ। দেখো এখানে এই লাইনটাতে হিজ অর হার অর্থাৎ এখানে অবলিক দেওয়া আছে, যেটাকে আমরা বলবো হচ্ছে অথবা। আমরা সবাই জানি হিজ ব্যবহৃত হয় হচ্ছে ছেলেদের ক্ষেত্রে আর হার ব্যবহৃত হয় হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। যদি তোমার বন্ধু মেয়ে হয় তখন তুমি তার ক্ষেত্রে তার প্রোনাউন হিসেবে তুমি হার ইউজ করবে, আর যদি ছেলে হয় তাহলে হিজ ইউজ করবে। যেটা বলা হয়েছে আস্ক ইউর পার্টনার, পার্টনার অর্থ হচ্ছে অংশীদার। আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা, আস্ক ইউর পার্টনার হোয়াটস ইন হিজ অর হার ব্যাগ, অর্থাৎ তুমি তোমার বন্ধুকে বা অংশীদারকে বা পার্টনারকে জিজ্ঞাসা করো তার ব্যাগে অথবা বা থলেতে কি আছে। ইউজ সাম অ্যান্ড এনি, সাম এবং এনি ব্যবহার করো। ডু ইউ হ্যাভ এনি বুকস ইন ইউর স্কুল ব্যাগ, তোমার বই স্কুল ব্যাগে কি বা স্কুলের থলেতে কি কোনো, বা স্কুল অর্থ বিদ্যালয়, বিদ্যালয়ের থলেতে কি কোনো বই আছে। ইয়েস আই ডু, আই হ্যাভ 3 বুকস ইন মাই স্কুল ব্যাগ। সে বলছে হ্যাঁ আমার স্কুল বিদ্যালয়ের ব্যাগে 3টি বই আছে। আমরা কালকে পড়েছিলাম, গত ক্লাসে পড়েছিলাম সিঙ্গুলার প্লুরাল। আবার একটু আলোচনা করি। দেখো এখানে 3 বুকস লেখা আছে, যেহেতু 3 অর্থাৎ একের অধিক সংখ্যা ব্যবহৃত হয়েছে এর জন্য আমরা 3 বুকস অর্থাৎ প্লুরাল ফর্ম লিখব। তারপরে পৃষ্ঠায় আসো, পেজ নাম্বার 41, ফুড অ্যান্ড মিলস পার্ট 2 এর লেসন 3 and 4। এই নাম্বার দেখো কমপ্লিট দ্য ডায়লগ উইথ সাম অ্যান্ড এনি, অর্থাৎ এই যে ডায়লগটা তোমাকে এখানে দেওয়া আছে এই ডায়লগে তুমি সাম এবং এনি ব্যবহার করে গ্যাপগুলো ফিল আপ করবে। দেখো জয়া, উই নিড টু গো শপিং, লুক ইন দ্য ফ্রিজ, আর দেয়ার ড্যাশ এগস, এখানে আমরা শূন্যস্থানে বসাবো হচ্ছে এনি। রাতুল, ইয়েস দেয়ার আর বাট দেয়ার ইজন্ট এনি মিল্ক, এই শূন্যস্থানে আমরা এনি বসাবো। তারপর দেখো জয়া, ওকে ডু ইউ হ্যাভ ড্যাশ জুস, এখানে ড্যাশে আমরা এনি বসাবো। রাতুল, নো উই ডোন্ট, উই অলসো নিড চিজ, উই ডোন্ট হ্যাভ ড্যাশ চিজ, এখানে আমরা এনি বসাবো। জয়া, ডু ইউ ওকে উই ডোন্ট হ্যাভ ড্যাশ পাপায়াস অর কোকোনাটস, এখানে আমরা ড্যাশে এনি বসাবো। রাতুল, বাট উই হ্যাভ ড্যাশ ম্যাঙ্গোস অ্যান্ড উই হ্যাভ ড্যাশ স্ট্রবেরিজ, তাহলে এই দুটো শূন্যস্থানে বা গ্যাপসে আমরা সাম এবং সাম বসাবো। তো দেখো এটাও কিন্তু এক ধরনের প্যাসেজ, এটাও পরীক্ষায় প্যাসেজ আকারে আসতে পারে। তো তার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, প্যাসেজের অর্থগুলো বা প্যাসেজটা ভালো করে বাংলাতে বুঝতে হবে, তাহলে আমরা খুব সহজে উত্তর করতে পারবো। তারপর দেখো বি নাম্বার, রিড দ্য ডায়লগ, সংলাপটি পড়ো বা কথোপকথনটি পড়ো। আমরা এখানে সংলাপটি পড়োই বলবো, তাহলে বলতে বা শুনতে সুন্দর দেখায়। সার্কেল দ্য থিংস দ্যাট জয়া অ্যান্ড রাতুল আর গোয়িং টু বাই, জয়া এবং রাতুল যে জিনিসগুলো ক্রয় করেছে বা কিনেছে সেগুলো বৃত্তাবদ্ধ করো বা বৃত্ত ভরাট করো। এখন দেখো আমরা এই ডায়লগে জয়া এবং রাতুল কি কি কিনেছে সেটা দেখব।
রাতুল প্রথমেই আছে হচ্ছে এখানে 8টি ছবি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে ডিমের ছবি। দেখো আমরা যখন পড়েছিলাম উই নিড টু গো শপিং, আমাদের মার্কেটে বা শপিং এ যেতে হবে। লুক ইন দ্য ফ্রিজ, ফ্রিজে দেখো আর দেয়ার এনি এগস, এখানে কি কোনো ডিম আছে? তখন রাতুল বলেছিল ইয়েস দেয়ার আর, হ্যাঁ আছে। তাহলে সে কি ডিম কিনে নি? তাহলে আমরা ডিমে কি সার্কেল দিব না, কারণ কি এখানে বলা হয়েছে জয়া এবং রাতুল কি কি কিনেছে সেগুলো আমরা সার্কেল করতে, অর্থাৎ বৃত্ত ভরাট করতে। তারপর দেখো দুধ অর্থাৎ মিল্ক, দেখো বাট দেয়ার ইজ নট এনি মিল্ক, রাতুল বলছে বাট দেয়ার ইজ নট এনি মিল্ক, এখানে কোনো দুধ নেই। তাহলে দুধ নেই, তাহলে যে আমাদের বাসায় যে জিনিসটা না থাকে আমরা সেই জিনিসটা দোকান থেকে ক্রয় করি, তো রাতুলও সেখানে দুধ ক্রয় করেছে। তাহলে আমরা দুধের এখানে সার্কেল দিলাম। তারপর দেখো জুস অর্থাৎ পাপায়া জুস, এখানে দেখো এই ডায়লগে জয়া বলছে ওকে উই ডোন্ট হ্যাভ এনি পাপায়াস অর কোকোনাটস, অর্থাৎ আমাদের এখানে কোনো পাপায়া বা কোকোনাটস নেই, তাই আমরা পাপায়া এবং কোকোনাটসে বৃত্ত ভরাট করেছি, কারণ কি এগুলো তারা কিনেছে। আর দেখো পাপায়া জুস, এখানে দেখো ডু ইউ হ্যাভ এনি জুস, আমাদের কি কোনো জুস আছে? রাতুল বলছে নো উই ডোন্ট, না আমাদের নেই। তাহলে যেটা নেই সেটা কিনেছে, অর্থাৎ জুস কিনেছে, জুসে আমরা বৃত্ত ভরাট করেছি। উই অলসো নিড চিজ, চিজ অর্থ হচ্ছে পনির, তাহলে আমাদের আরো পনির প্রয়োজন, তাহলে আমরা পনির কিনেছি, এজন্য আমরা পনিরে বৃত্ত ভরাট করেছি। তারপরে দেখো বাট উই হ্যাভ সাম ম্যাঙ্গোস অ্যান্ড উই হ্যাভ সাম স্ট্রবেরিজ, অর্থাৎ আমাদের কিছু আম আছে এবং কিছু স্ট্রবেরিজ আছে, তো যেগুলো আছে আমরা সেগুলো ক্রয় করিনি, এজন্য আমরা এখানে বৃত্ত ভরাট করিনি। সি নাম্বার দেখো পেয়ার ওয়ার্ক, আগে বলেছি পেয়ার ওয়ার্ক অর্থ হচ্ছে জোড়ায় জোড়ায় কাজ করা। অ্যাক্ট দ্য ডায়লগ ফ্রম অ্যাক্টিভিটি এ, অর্থাৎ এর মতো করে তোমরা ডায়লগটি অভিনয় করে দেখাও। ইউজ আদার ফুডস দ্যাট ইউ নো, তুমি যে অন্য কোনো যেখানে যে ফলগুলো দেওয়া আছে এগুলো ছাড়াও তো তুমি অন্য কোনো ফলের নাম জানতে পারো, তো এগুলো দিয়েও তুমি ডায়লগটি অভিনয় করে দেখতে পারো। রাইট ইউর শপিং লিস্ট ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার অনুশীলন বইয়ে কেনাকাটার তালিকাটি করো, অর্থাৎ তুমি বাজারে গিয়ে কি কি কিনেছো সেটা তোমার এক্সারসাইজ বুকে তালিকা করতে বলেছে, অর্থাৎ লিস্ট করতে বলেছে। তো দেখো তোমার বইয়ের ইউনিট 20-তে এই ছিল আমাদের আলোচনা। এবার তোমরা স্কয়ার গাইডটা বের করো। স্কয়ার গাইডে দেখো 92 এবং 93 পৃষ্ঠায় সিন প্যাসেজ, সিন প্যাসেজ মানে হচ্ছে আমাদের বই থেকে এই প্যাসেজগুলো দেয়া থাকবে, অর্থাৎ আমাদের দেখে অপরিচিত মনে হবে না। সিন প্যাসেজে দেখো তোমার বইয়ের যে প্যাসেজটা আছে এই প্যাসেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো দেখো প্যাসেজটা ভালো করে আমরা পড়বো, পড়ার পরে ওয়ান নাম্বার যেটা দেওয়া আছে ম্যাচ দ্য ওয়ার্ডস of the column A with their meaning that is mentioned in the text in the column B. There is 2 extra, অর্থাৎ A কলামের শব্দগুলোকে B কলামে উল্লেখিত অর্থের সাথে মিলাও, B কলামে অতিরিক্ত 2টি উত্তর দেওয়া আছে। আমি তোমাদেরকে গত ক্লাসে কলামটা নিয়ে আলোচনা করেছি যে আমাদের এই পাশে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে এবং অপর পাশে সেই ওয়ার্ডগুলোর মিনিং দেওয়া থাকবে, এলোমেলো করে আমরা সেগুলো খুঁজে খুঁজে বের করে লিখবো, এবং আমরা কিভাবে লিখবো সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তো দেখো তারপর আমি কলাম এটা একটু পড়ছি। এই পাশে কলাম এতে দেওয়া আছে ডিয়ার, আইসক্রিম, সাম, কুক, ডিনার। তারপর দেখো এই কলাম বিতে দেওয়া আছে ফিউ, দ্য মিল ইটেন আইদার ইন দ্য মিডল অফ দ্য ডে অর ইন দ্য ইভিনিং। তারপরে দেখো অ্যাফেকশনেট, তারপর দেখো ফুডস টেকেন অ্যাট নুন, সুইট সেরেমনি ফ্রোজেন ফুড, তারপর হচ্ছে এ লট, প্রিপেয়ার ফুড বাই হিটিং। তো এখন আমরা অর্থগুলো বুঝে বুঝে সেগুলো উত্তর করব। তো দেখো তোমার এখানে উত্তর দেওয়া আছে, তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে। তারপর দেখো ফিল ইন দ্য গ্যাপস, অর দিয়ে দেওয়া আছে ফিল ইন দ্য গ্যাপস। তো আমরা এটা দেখে বুঝতে পারি যে এক নম্বরে আমাদের ম্যাচিংও থাকতে পারে, আবার ফিল ইন দ্য গ্যাপসও থাকতে পারে। ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স,
find the information in the text, there are extra words which you need not use. অর্থাৎ বক্সের ভিতরের উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। পাঠ্যাংশ থেকে তথ্য নাও, এখানে অতিরিক্ত শব্দ দেওয়া আছে যেগুলো তোমার ব্যবহারের প্রয়োজন নেই। অর্থাৎ আমাদের এখানে 5টা শূন্যস্থান দেওয়া আছে, কিন্তু এখানে অতিরিক্ত শব্দ দেওয়া আছে 1টি। অর্থাৎ কিভাবে বুঝবো? 2টি। অর্থাৎ এখানে আমাদের 5টা দরকার আছে, কিন্তু এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে 8টি। তাহলে আমাদের এখানে এক্সট্রা ওয়ার্ড দেওয়া আছে। তো দেখো এ নাম্বারে মিতা আস্ক ফর ড্যাশ, মিতা ড্যাশ চাই। তাহলে মিতা কি চাচ্ছিল? এখানে আমরা পড়েছি কি জুস চাচ্ছিল। তাহলে মিতা আস্ক ফর জুস। বি, দে ডোন্ট হ্যাভ ড্যাশ জুস, তাদের ড্যাশ জুস নেই। মনে করো তো তাদের কি জুস ছিল? ছিল না। তাহলে আমরা কি ইউজ করব? দে ডোন্ট হ্যাভ এনি জুস, তাদের কোনো জুস ছিল না। সি নাম্বার দেখো মিতা ক্যান হ্যাভ ড্যাশ, মিতা ড্যাশ পেতে পারে। মিতা তার মা তাকে কি বলেছিল? তুমি কিছু দুধ পেতে পারো। তাহলে এখানে আমরা কি দিতে পারি? মিতা ক্যান হ্যাভ মিল্ক। ডি নাম্বার দেখো আফটার ডিনার মিতা ক্যান হ্যাভ ড্যাশ, মিতা রাতের খাবারের পর কি খেতে পারবে বলো তো? আইসক্রিম খেতে পারবে। তাহলে এখানে আমরা শূন্যস্থানে বসাবো হচ্ছে আইসক্রিম। চিকেন অ্যান্ড রাইস আর ফর ড্যাশ ডিনার, তাহলে রাতের খাবারের জন্য কি ছিল? চিকেন অ্যান্ড রাইস। তাহলে আমরা ড্যাশে বসাবো হচ্ছে ডিনার। তারপরে পৃষ্ঠায় যাও, 93 পৃষ্ঠায় নাম্বার 2 দেখো রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। আমি তোমাদেরকে গত ক্লাসে আলোচনা করেছি ট্রু ফলস আসলে আমরা কিভাবে লিখব। বলেছিলাম যে ট্রু ফলস যদি সরাসরি দেয়া থাকে তখন আমরা সরাসরি ট্রু এবং ফলস লিখব। আর যদি ট্রু ফর টি অর্থাৎ ট্রু হলে টি লিখতে বলে তখন আমরা কিন্তু টি লিখব এবং ফলস হলে এফ লিখব। এই কথাটা আমি তোমাদেরকে বলেছি। তো যার জন্য কি আমাদেরকে ভালো করে প্রশ্নে কি চেয়েছে সেটা ভালো করে দেখতে হবে। দেখো এ নাম্বারে দেওয়া আছে দ্য কনভারসেশন ইজ বিটুইন মাদার অ্যান্ড ডটার, অর্থাৎ কথোপকথনটি বা সংলাপটি মা এবং মেয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। আচ্ছা আমরা যে অনুচ্ছেদটা পড়েছি এখানে কি মা এবং মেয়ের মিতা এবং তার মার সংলাপ পড়েছি না? তার মার কথোপকথন পড়েছি না? তাহলে কি দ্য কনভারসেশন ইজ বিটুইন মাদার অ্যান্ড ডটার, অর্থাৎ কথোপকথনটি মা এবং মেয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। তোমাদেরকে আরেকটু বলে রাখি ডায়লগের সিমিলার ওয়ার্ড হচ্ছে কনভারসেশন, অর্থাৎ দুটোর অর্থই কিন্তু এক। বি নাম্বার দেখো মিতা ওয়ান্টস এ গ্লাস অফ ওয়াটার, মিতা এক গ্লাস পানি চাই। মিতা কি তার মার কাছে এক গ্লাস পানি চেয়েছিল? না, মিতা তার মার কাছে এক গ্লাস জুস চেয়েছিল। তো তাহলে এটা কি হবে? ট্রু না ফলস? ফলস। সি নাম্বার দেখো মিতা টুক আইসক্রিম, মিতা আইসক্রিম খেয়েছিল। তো দেখো মিতা তো আইসক্রিম খেয়েছিল কখন? রাতের খাবারের পরে। তাহলে এটা ট্রু না ফলস? ট্রু। ডি নাম্বার দেখো মিতা ড্র্যাঙ্ক মিল্ক, মিতা দুধ পান করেছিল। মিতা দুধ পান করেছিল? না, মিতা কিন্তু দুধ পান করেনি। মিতা তার মা কিন্তু মিতাকে বলেছিল তুমি কিছু দুধ পান করতে পারো, কিন্তু মিতা কিন্তু বলেছে যে না আমি কোনো দুধ পান করবো না। তাহলে এটা কি হবে? ফলস। ই নাম্বার দেখো মিতা উইল হ্যাভ আইসক্রিম বিফোর ডিনার, মিতা রাতের খাবারের পূর্বে আইসক্রিম খাবে। মিতা কি রাতের খাবারের পূর্বে আইসক্রিম খাওয়ার কথা বলেছিল? না, আফটার ডিনার কথাটা উল্লেখ আছে। দেখো ইউ ক্যান হ্যাভ আইসক্রিম আফটার ডিনার, কে বলেছিল? তার মা বলেছিল। আফটার ডিনার অর্থাৎ রাতের খাবারের পরে, কিন্তু এখানে দিয়েছি কি বিফোর ডিনার। তাহলে কি বিফোর অর্থ হচ্ছে পূর্বে, তাহলে পরে আর পূর্বের মধ্যে অনেক পার্থক্য না? তাহলে এটা কি হবে? ফলস। এফ নাম্বার দেখো দেয়ার ইজ এ লিটল আইসক্রিম, একটি ছোট আইসক্রিম আছে। আইসক্রিম কি ছোট ছিল? তার মা কি বলেছিল ছোট আইসক্রিম নাকি বড় আইসক্রিম? শুধু বলেছিল আমাদের কিছু আইসক্রিম আছে। তাহলে এটা কি হবে? ফলস হবে। তো তোমরা একটু ট্রু ফলসের ক্ষেত্রে দেখে থাকবে, একটু ভালো করে খেয়াল করে প্রশ্নগুলো উত্তর করবে, কারণ এখানে একটুর জন্য কিন্তু পুরোটা অর্থ চেঞ্জ হয়ে যায়, যার জন্য ট্রু এবং ফলস। তো যখন আমরা প্রশ্নটা পড়বো ভালো করে পড়ে নিব। তারপর দেখো 3 নাম্বার অর্থাৎ নাম্বার 3 আনসার দ্য ফলোইং কোয়েশ্চনস ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস,
অর্থাৎ এক বা একাধিক বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তোমার যদি মনে হয় এক বাক্যেই তুমি প্রশ্নটার উত্তর দিতে পারবে তাহলে এক বাক্যে, আর যদি মনে হয় যে না লিখতে গেলে তোমার আরও দুইটা বাক্যে দুই বা তার বেশি করে লিখতে হবে, তখন কিন্তু তোমাকে একাধিক বাক্য তুমি লিখতে পারো। সেক্ষেত্রে প্রশ্ন আনসার করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভার্বের ব্যবহারটা দেখবে, কারণ হচ্ছে ভার্বের জন্য কিন্তু একটু ভুলের জন্য আমাদের সম্পূর্ণটা কাটা যায়। তো সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হবে, সেই বিষয়টা তোমরা সবাই একটু লক্ষ্য রাখবে। এ নাম্বার দেখো, হোয়াই ডাজ মিতাস মাম ফিল সরি? মিতার মা কেন দুঃখিত হয়? মিতাস মাম ফিল সরি ফর নট হ্যাভিং এনি জুস। অর্থাৎ ফলের রস না থাকার কারণে মিতার মা কিন্তু দুঃখিত হয়। অর্থাৎ ফলের রস কিন্তু তার বাসায় ছিল না। মিতা যখন তার মায়ের কাছে ফলের জুস চেয়েছিল তখন কিন্তু তার মা বলেছে যে আমার এখানে কোনো জুস নেই। তো এর জন্য মিতাস মামস ফিলস সরি ফর নট হ্যাভিং এনি জুস। বি নাম্বার দেখো, হোয়াই ডাজন্ট মিতা গেট জুস? মিতা কেন জুস পায় না? মিতা ডাজন্ট গেট এনি জুস বিকজ দে ডোন্ট হ্যাভ ইট। মিতার ফলের রস পেল না কারণ তাদের কাছে তা নেই। তারপর দেখো সি নাম্বার, হোয়াট ডাজ মিতাস মাম অফার হার টু হ্যাভ? মিতার মা তাকে কি খেতে প্রস্তাব করেছিল? কি খেতে প্রস্তাব করেছিল বলো তো? দুধ খেতে। তাহলে আমরা কি লিখতে পারি? মিতাস মাম অফার্স হার টু হ্যাভ মিল্ক। মিতার মা তাকে দুধ পান করতে বলল। ডি নাম্বার দেখো, হোয়াট ইজ মিতাস মাম ডুইং নাও? মিতার মা এখন কি করছে? মিতার মা এখন কি করছিল? রান্না করছিল। অর্থাৎ কোন রান্না? রাতের খাবার। তাহলে কুকিং ডিনার। তাহলে আমরা লিখবো হচ্ছে মিতাস মাম ইজ কুকিং ডিনার নাও। ই নাম্বার দেখো, হোয়াট আর কুকড ফর ডিনার? রাতের খাবারের জন্য কি রান্না করা হয়? চিকেন অ্যান্ড রাইস আর কুকড ফর ডিনার। রাতের খাবারের জন্য মুরগির মাংস এবং ভাত রান্না করা হচ্ছে। এফ নাম্বার দেখো, নেম 3 ফুড আইটেমস মেনশন ইন টেক্সট। অর্থাৎ পাঠ্যাংশে উল্লেখিত 3টি খাদ্য সামগ্রীর নাম লিখো। এখানে যে আমরা যে প্যাসেজটা পড়েছি এখানে কিন্তু অনেকগুলো খাবার আমরা পড়েছি, তাহলে পাঠ্যাংশে উল্লেখিত কমপক্ষে 3টি খাবার নাম, যে কোনো 3টি খাবার নাম লিখলেও কিন্তু এখানে হবে। দেখো 3 আইটেমস মেনশন ইন দ্য টেক্সট আর চিকেন, রাইস অ্যান্ড আইসক্রিম। ঠিক আছে, তুমি চাইলে এখানে মিল্কও দিতে পারো, কারণ হচ্ছে তোমার এখানে অনেকগুলো খাবারের নাম দেওয়া আছে, কমপক্ষে 3টি বলছে। তাহলে তুমি যদি আইসক্রিমের পরিবর্তে মিল্ক দাও তাহলে কিন্তু হবে। এবারে আসি নাম্বার 4-এ। রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস অ্যাবাউট অ্যাক্টিভিটিস অফ মিতা অ্যান্ড হার মাম। দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইল হেল্প ইউ। রিমেম্বার টু ইউজ ক্যাপিটাল লেটার্স, ফুল স্টপস অ্যান্ড কারেক্ট স্পেলিং। অর্থাৎ মিতা ও তার মায়ের কর্মকাণ্ড সম্পর্কে কমপক্ষে 5টি বাক্যে একটি সংক্ষিপ্ত রচনা লিখো। নিচে প্রশ্নগুলোর সাহায্য নাও, বড় হাতের অক্ষর, দাড়ি ও সঠিক বানান ব্যবহার করো। তো দেখো 4 নম্বরে এখানে আমাদের একটি শর্ট কম্পোজিশন লিখতে বলা হয়েছে কমপক্ষে 5টি বাক্যের মধ্যে। তো দেখো এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে। আমি গত ক্লাসে বলেছি তুমি চাইলেও 5টি প্রশ্নের উত্তর দিয়েও কিন্তু তুমি একটা প্যাসেজ বা অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ তুমি লিখতে পারো। আর এটা ছাড়াও তুমি অন্য কোনোভাবেও লিখতে পারো, তাহলে কোনো ভুল হবে না। তো প্রথমেই বলেছিলাম আমাদেরকে হেডিং দিতে হবে, যে সম্পর্কে বলা হয়েছে সেটার হেডিং লিখবে। আজকে তোমাদের এখানে লেখা হয়েছে হেডিংটা হচ্ছে নাম্বার 4 যেহেতু, তাহলে আমরা আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 4 লিখবো, কিংবা 4 তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমি এখানে আনসার নং 4 লিখছি। আমাদের আজকে এখানে চেয়েছে হচ্ছে অ্যাক্টিভিটিস অফ মিতা অ্যান্ড হার মাম। তাহলে তোমরা হেডিংটা এভাবে লিখবে, যেহেতু শর্ট কম্পোজিশন, activities of Mita and her mom। কথা একটু খেয়াল করো, এখানে আমরা পাংচুয়েশন ব্যবহারটা আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা জানি কোনো সেন্টেন্সের শুরুতে প্রথম অক্ষরটি কিন্তু বড় হাতের হয়, এজন্য এখানে এটা আমি বড় হাতে দিলাম। অ্যাক্টিভিটিস অফ মিতা,
মিতা আমরা জানি কি কোনো নামের শুরুতেও কিন্তু বড় হাতের অক্ষর হয়। তাহলে দেখো মিতা কিন্তু একটা নাম, এর জন্য ওর প্রথম অক্ষরটা কিন্তু আমরা বড় হাতে দিয়েছি। মিতা অ্যান্ড হার মাম, মামও কিন্তু এক ধরনের নাম বলা বোঝাচ্ছে, অর্থাৎ তুমি সম্বোধন করছো। তো সম্বোধন করার কারণে এখানে এমটাও কিন্তু বড় হাতে। তো এটা আশা করি বুঝতে পেরেছো। তো আমাদের হেডিংটা হবে এরকম, হেডিংটা দিয়ে তুমি ABCD দিয়েও তুমি প্রশ্নের উত্তরগুলো দিয়ে তুমি একটা শর্ট কম্পোজিশন লিখতে পারো, কিন্তু যেহেতু বলা হয়েছে শর্ট কম্পোজিশন, সেক্ষেত্রে কিন্তু তোমাকে আমি গত ক্লাসে বলেছি, আজকে আবারও বলছি, সেক্ষেত্রে কিন্তু তুমি এভাবে গিয়ে অর্থাৎ একটা লাইন করে এখানে শেষ করে ফুল স্টপ করে অর্থাৎ প্যাসেজ আকারে তোমরা লিখবে। কারণ হচ্ছে মনে রাখবে এটা কিন্তু শর্ট কম্পোজিশন বলা হয়েছে। তুমি 5টি বাক্যও লিখতে পারো, 5 থেকে বেশিও লিখতে পারো তোমার প্রয়োজনে, কিন্তু কমপক্ষে 5টি। কারণ এখানে বলা হয়েছে রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস, অর্থাৎ কমপক্ষে 5টি। তুমি তার বেশিও কিন্তু লিখতে পারো, কিন্তু 5-এর নিচে কিন্তু তুমি লিখতে পারবে না, কারণ তোমার প্রশ্নে ডিরেকশন দেওয়া আছে। তো প্রশ্ন অনুযায়ী ভালো করে আনসার করলে কিন্তু আমরা ভালো নাম্বার পেতে পারি। তো দেখো আজকে আমরা যে পড়াগুলো পড়েছি এগুলো তোমাদের বাসায় পড়া থাকবে, অর্থাৎ ইউনিট 20 ভালো করে বই থেকে পড়বে এবং বইয়ে তোমার স্কয়ার গাইডের আমাদের যে পাঠ্য সেটার 92 এবং 93 পৃষ্ঠার সিন প্যাসেজ 1 থেকে 4 পর্যন্ত পড়বে। তো আরেকটু পড়া দিয়ে সাথে দেখো 90 পৃষ্ঠার স্কয়ার গাইডের 90 পৃষ্ঠায় দেখো এখানে ম্যাচিং আছে, তারপর হচ্ছে রিঅ্যারেঞ্জ আছে, আর হচ্ছে WH কোয়েশ্চেন আছে। আমি কিন্তু তোমাদের সাথে WH কোয়েশ্চেন নিয়ে আলোচনা করিনি, রিঅ্যারেঞ্জ নিয়েও আলোচনা করিনি। যখন আমরা রিঅ্যারেঞ্জ এবং WH কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব সেগুলো দিয়ে পড়া দিয়ে দেবো, কিন্তু তোমরা এখানে ম্যাচিংটা পড়ে ফেলবে। 1 নম্বরে যে ম্যাচিংটা আছে বা কলাম যেটা আছে সেটাও কিন্তু বাসায় পড়ে ফেলবে। তো এই ছিল তোমাদের সাথে আমার আজকের আলোচনা। পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে। তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে।